বাংলাদেশের যদি জাতীয় দল বা বাংলাদেশের জাতীয় দলে খেলার মতো মোট কতগুলো ক্রিকেটার আছে? আপনি যে কোনো দলের ক্ষেত্রে হতে পারেন। এশিয়া কাপের জন্য যারা দল ঘোষণা করছে তাদের মধ্যে সর্বপ্রথম দল ঘোষণা করছে পাকিস্তানের দুইজন ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমকে বাদ দেওয়া হয়েছে। আমাদের দেশে বাবর আজম নেই, মোহাম্মদ রিজওয়ানও নেই, বা যারাই আছে। তারপরে দল ঘোষণা করলো যারা চ্যাম্পিয়ন হতে পারে বা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা যে দল, ভারতের দল ঘোষণা করছে। সেখানে শ্রেয়াস আয়ারকে বাদ দেওয়া হয়েছে এই কারণে, বা মোহাম্মদ সিরাজ, জয়সালকে বাদ দেওয়া হয়েছে এই কারণে নানা কথা উঠেছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি ধরেন যে আমি ভিডিওর প্রথমে যে কথাটা বললাম সেটা হলো যে বাংলাদেশের মোট প্লেয়ার কতজন আছে, জাতীয় দলে খেলার মতো মোট প্লেয়ার আছে কতজন? 100 নাই, 50 নাই, 40 নাই, 30 নাই। তাহলে আপনি দল ঘোষণা করা বাংলাদেশের, আমার মনে হয় যে পৃথিবীর সবচেয়ে যত ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডের মধ্যে সবচেয়ে সহজ ক্রিকেট বোর্ড বা সবচেয়ে সহজ কাজটা হচ্ছে এই গাজী আশরাফ লিপুর। মানে খুব সহজে যে কাজটা, যে দল ঘোষণা করা যায়। কারণ আছে এখানে আপনার হাতে গোনা প্লেয়ার আছে সর্বসাকুল্যে ধরেন 25 জন, যারা জাতীয় দলে খেলা, যারা কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলার মতো প্লেয়ার। সেখান থেকে মোটামুটি 16 আর 4-20 জনকে আপনি সিলেক্ট করছেন। এই 20 জনকে সিলেক্ট করা বা 5 জনকে বাদ দেওয়া খুব কঠিন কোনো কাজ না। সেই কাজটা আজকে করছে। যাই হোক, এশিয়া কাপের দল ঘোষণা করছে বাংলাদেশ। কেমন হলো এশিয়া কাপের দল সেটা নিয়ে আলোচনা করবো। এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপ পর্বে 3টে খেলা আছে। প্রথমে খেলা আছে হংকং, তারপরে শ্রীলঙ্কা এবং তারপরে আছে আফগানিস্তান। 3টে ম্যাচ হবে শেখ আবু জায়েদ স্টেডিয়াম বা শেখ জায়েদ স্টেডিয়ামে। আবুধাবির মাটিতে বাংলাদেশ এখন পর্যন্ত 2টো বৈশ্বিক টুর্নামেন্টের ম্যাচ খেলেছে। সেই 2টো ম্যাচই কিন্তু বাংলাদেশ হেরে গেছে। তার মানে এখানে আপনি বাংলাদেশে অবশ্যই গ্রুপ যে মানে 8 দলের খেলা, বাংলাদেশের গ্রুপ বিতে আছে। সেই গ্রুপ বি বাংলাদেশের জন্য কঠিন, কারণ শ্রীলঙ্কাকে ফেস করতে হবে, তারপরে আফগানিস্তানকে ফেস করতে হবে। দেখেন আফগানিস্তান এবার টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে ওয়েস্ট ইন্ডিজের মাঠে, এটা কিন্তু বুঝতে হবে। এবং আফগানিস্তান টি-20 ফরম্যাটে অবশ্যই সেরা, ওয়ানডে ফরম্যাটেও সেরা। শ্রীলঙ্কা ইদানিং যাই খেলতেছিল, শ্রীলঙ্কা কিন্তু এখন অনেক ভালো ক্রিকেট খেলে। তার মানে বাংলাদেশের জন্য একটা কঠিন গ্রুপই কিন্তু এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু কঠিন গ্রুপে। এই কঠিন গ্রুপের জন্য বাংলাদেশ ধরুন দল ঘোষণা করছে। দল ঘোষণায় আমি যেটা ভিডিওতে বললাম, ধরেন আপনাদের 25 জন প্লেয়ার আছে, তার মধ্যে আপনি ধরেন বাদ দিয়েছেন কারা? একমাত্র যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আমরা হয়তো বাদ দেওয়ার তালিকায় থাকতে পারে হচ্ছে নাজমুল হাসান শান্ত। নাজমুল হাসান শান্ত বাদে কাউকে বাদ দেওয়া হয়নি। কারণ হচ্ছে দেখেন মেহেদী হাসান মিরাজকে দল যুক্ত করেছে, নূর হাসান সোহানকে যুক্ত করা হয়েছে, সাইফ হাসানকে। এই যে 2 জন ব্যাটসম্যানকে ধরেন 3 বছর পর অর্থাৎ নূর হাসান সোহানকে ধরেন নিয়ে আসলো। নূর হাসান সোহান বিপিএল এর ভালো খেলেছে। বিপিএল এ ভালো খেলা বলতে সেই লিডারশিপ ভালো, উইকেট কিপার হিসেবে অবশ্যই ভালো। তারপরে বিপিএল এ ভালো খেলেছে, গ্লোবাল সুপার লিগের গতবার ফাইনালে তারা জিতেছিল, এবার ফাইনাল খেলেছে। কিন্তু এই যে অস্ট্রেলিয়ার মাটিতে যে টপ এন্ড টি-20 ম্যাচ, টপ এন্ড টি-20 সিরিজ হচ্ছে, সেই সিরিজে এখন পর্যন্ত কিন্তু নূর হাসান সোহান কোনো রান করতে পারেনি, বা যে রান করছে সে রান কিন্তু টি-20 সুলভ না। এখন দলে কে কে আছে আমরা এটা নিয়ে একটু ধরেন আলোচনা করি। কুমার দাস আছে, লিটন কুমার দাস যেহেতু অধিনায়কের কোনায় থাকবেই। লিটন কুমার দাস আমাদের মোনালিসা, যেদিন ভালো খেলে তো ভালো খেলে, যদি না খেলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না, এটা সোজা হিসাব। আর যেসব দলে আছে ধরেন, এরপরে আমি যদি ব্যাটিং লাইনে হিসাব করি বা যেভাবে হিসাব করি না কেন, তারপরে তানজিদ হাসান তামিম 2 নম্বরে, 3 নম্বরে আপনি পারভেজ হাসান ইমন। বাংলাদেশের যে ওপেনিং এর যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় টি-20 ফরম্যাটে অনেক দিন পর একটা ওপেনিং জুটি পাওয়া গেছে, যে জুটিটাকে একটু ভরসা করা যায়। যদিও কোনো ফরম্যাটে আমরা ভালো ক্রিকেট খেলি না, তারপরেও এই 2 জন মানুষকে একটু ভরসা করা যায়, বা দুজনে ভালো মারতে পারে। বা তানজিদ হাসান তামিম তো ভালো, অবশ্যই ভালো। এবার পারভেজ হাসান ইমনও গত টি-20তে, গত ইউএস সিরিজে আমরা যদিও হেরেছি ওই সিরিজে তার একটা সেঞ্চুরি আছে। তারপরে পাকিস্তান সিরিজ তো গেল, এটা একটা ভালো। তারপরে 4 নম্বর সাইফ হাসানের ব্যাপারটা আছে যে এবার টপ এন্ড টি-20তে প্রথম ম্যাচে
পাকিস্তানের সাথে একটা ভালো ইনিংস খেলেছে, তারপরে সে কিন্তু নিজের সুবিচার করতে পারেনি। যদিও তাকে রাখা হয়েছে, কি জন্য রাখা হয়েছে সেটা আমার বোধগম্য না। তাহিদ হৃদয় অবশ্যই থাকবে, কারণ তাহিদ হৃদয়ের ব্যাপারটা হলো যে মিডল অর্ডারে অবশ্যই ভালো, কিন্তু এই যে বাংলাদেশের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেটের যে সমস্যা, সেই সমস্যা তো অবশ্যই থাকবে। মানে এই যে যদিও এশিয়া কাপ শুরু হওয়ার আগে বাংলাদেশ 3 ম্যাচের টি20 খেলবে নেদারল্যান্ডের বিপক্ষে সিলেটে, এখান থেকে একটা যাচাই বাছাই করার সুযোগ থাকবে। এইখানে যারা ভালো খেলবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, এই 16 সদস্যের আমরা দল ঘোষণা করছি, তারপরে কি হবে একাদশ সিলেকশনের ক্ষেত্রে আমার মনে হয় যে এই 3টা ম্যাচ খুব গুরুত্বপূর্ণ হবে। যদিও সিলেটের পিচ ভালো, যেখানে রান ভালো হয়, ব্যাটসম্যানদের জন্য সুবিধা। এখন তারা যদি এই জিনিসটা ভালো করতে পারে তাহলে অবশ্যই নিঃসন্দেহে তাদের জন্য ভালো একটা ব্যাপার। তারপরে জাকের আলী অনেক তো ভালো, অবশ্যই বাংলাদেশের জন্য ভালো। তারপর রাখা হয়েছে 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বলেন, তারপর টি20 বিশ্বকাপ বলেন, হ্যাঁ শামীম হোসেন পাটোয়ারির নান্দনিক কিছু শট আছে। ফিনিশার বলতে পারবো না, তবে আমার মনে হয় যে ফিনিশার হয়ে ওঠার জন্য তাকে সময় দিলে অবশ্যই পারবে। তারপরে নুর হাসান সোহানের কথা তো বললাম, যে সোহান আসলে আমার কাছে মনে হয় টি20 থেকে তাকে যদি ওয়ানডে ফরম্যাটে মিডল অর্ডারে প্র্যাকটিস করানো হয় বা মিডল অর্ডারে তাকে যদি সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে সেটা একটা ভালো দিক হতে পারে। শেখ মেহেদী হাসান অবশ্যই আমাদের অলরাউন্ডার, বোলিং ভালো করে, তো নিঃসন্দেহে ডেথ ওভারে তার তো ভালো, ডেথ বলে না বা ওপেনিং এ যদি প্রথম পাওয়ার প্লে তো বল করা হলো, সে ভালো বল করে, রিশাদ হোসেন অবশ্যই থাকবে। তারপরে নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, এই যে 3জন স্পিনার, এই 3জন স্পিনার আসলে যখন একাদশ সিলেক্ট করতে হবে তখন আসলে একটু হিসাব নিকাশের ব্যাপার আছে। কিন্তু যদিও আমি ওই কথাটা আগেই বললাম, সেটা হচ্ছে যে ধরেন সিলেটে যখন নেদারল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা হবে, সেই সিরিজে আমাদের প্রত্যেকের যাচাই বাছাই করে একটা ব্যাপার থাকবে। সেই সিরিজে যারা ভালো খেলবে একাদশ নির্বাচনের ক্ষেত্রে তাদেরকে অবশ্যই একটু সামনের দিক থাকবে। তারপরে বোলিং এ মুস্তাফিজুর রহমান আছে, সন্দীপ হাসান সাকিব আছে, তাসকিন আহমেদ আছে, শরীফুল ইসলাম আছে। তারপরে 16 নম্বর আছে মোহাম্মদ সাইফুদ্দিন। ধরেন মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল, এই যে 4টা বলার একদম জেনুইন আমাদের 5টা বলার ধরুন 5টা বলারকে দেখা গেছে, 5টা ফাস্ট বোলার, মুস্তাফিজ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং মোহাম্মদ সাইফুদ্দিন। এই যে বিষয়গুলো বললেন যে 5টা বলিং তো আর আমরা প্রতি ম্যাচে খেলাইতে পারবো না, এখান থেকে যখন একাদশ নির্বাচন হবে তখন একটা যাচাই বাছাই ব্যাপার থাকবে। স্ট্যান্ড বাই রাখা হয়েছে সৌম্য সরকার আসলে গ্লোবাল সুপার লিগের গত বছরে গ্লোবাল সুপার লিগের পরে তারপরে ওয়েস্ট ইন্ডিজ সফরেও মোটামুটি খেলেছিল, তারপরে আসলে তাকে ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ফোকাস করতে পারেননি। তানভীর ইসলাম এবং হাসান মুরাদ, মোটামুটি দল আসলে ভালো বাংলাদেশের। ওই যে বললাম যে 25 জনের মধ্যে আপনাকে 20 জন বাছাই করতে হলে খুব বেশি কঠিন কাজ না, সে যে নির্বাচকই হোক না কেন, সে লিপু হোক বা অন্যান্য যেই হোক, তার জন্য আসলে সহজ। হয়তো এখন আপনাদের আমাদের বাদ গেছে শান্তি, তারপরে আসলে বাদ দেওয়ার মতো আর কেউ নেই। আপনার সাব্বির হোসেন বা যাই বলেন, এরা তো আসলে জাতীয় দলে ভাবে টাচেও নেই। টপ এন্ড টি20 সিরিজটা এইসব অনেকের একটা সুযোগ ছিল, কিন্তু আমার মনে হয় যে কেউ কাজে লাগাতে পারেনি। এখন এর মধ্যে 2 জন দলে আসছে, সেটা হচ্ছে যে নুর হাসান সোহান এবং সাইফ হাসান। যদিও তারা আসলে একাদশে থাকবে কিনা সেটা আসলে সময় বলে দেবে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দিকে তাকিয়ে থাকে। এখন কথা হলো যে নেদারল্যান্ডের সিরিজের সাথে যদি আমরা ওই সিরিজ হেরে যাই বা ম্যাচ হেরে যাই, আমরা তো আসলে নেদারল্যান্ডকে আমরা আতিথ্যতা দিছি এই কারণে যাতে আমরা প্র্যাকটিস হয়। এখন প্র্যাকটিস করতে যা যদি আমরা টোটালটাই হেরে যাই বা ধরেন একটা ম্যাচ হেরে গেলাম বা সিরিজ হেরে গেলাম, তখন আমাদের অবস্থা কি হবে? এটা একটা ভাবার বিষয়, কারণ বাংলাদেশের অতীত রেকর্ড কিন্তু এরকম আছে যে আমরা টুর্নামেন্ট খেলার আগে আত্মবিশ্বাস বাড়াতে যাই, আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে ফেলি।